ওকে, আজকে আইএলস গ্রামার ক্লাসের লেকচার নাম্বার 5। তো লেকচার নাম্বার 5-এ আজকে আমরা আলোচনা করব মূলত আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে দেখছিলাম যে নাউনের আগে মূলত অ্যাডজেক্টিভ বসে, নাউনকে নিয়ে কোনো কিছু বললে অ্যাডজেক্টিভ বসে। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো গিয়ে নাউনের পরবর্তীতে কি বসে, সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। সো এখানে আমরা দেখতেছি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতেছে, এটা আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে সবগুলোতে দেখে আসছি। সো এখন খেয়াল রাখতে হবে যে নাউনের পরবর্তীতে দুটো জিনিস বসে, একটা হলো প্রিপোজিশন আর একটা হলো রিলেটিভ। ওকে, সো এখানে বলা আছে যে নাউনের আগে যে তথ্য দেয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ, এবং নাউনের পরে যে তথ্য দেবে সেটা হলো দুইটা জিনিস তথ্য দেবো নাউনের পরে, একটা হলো প্রিপোজিশন, একটা রিলেটিভ। একটা এক্সাম্পলের সাহায্যে দেখি আমরা। এই যে একটা এক্সাম্পল আছে, আর এ পেন। সো এখানে পেন যেটা আছে, পেনটাকে একটা নাউন। সো পেনের আগে যে তথ্যটা দিচ্ছে রেড, এই রেডটাকে একটা অ্যাডজেক্টিভ। লাল, এই লালটা কাকে ইন্ডিকেট করতেছে, রেডটা কাকে ইন্ডিকেট করতেছে, নাউনটাকে ইন্ডিকেট করতেছে, পেনটাকে। যেহেতু পেনটাকে ইন্ডিকেট করতেছে, সো রেড একটা অ্যাডজেক্টিভ। আবার সেম অ্যাজ এটাও কি একটা অ্যাডজেক্টিভ যা পেনকে ইন্ডিকেট করতেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রিভিয়াস লেকচারগুলো থেকে আমরা দেখছি যে নাউনকে নিয়ে কোনো কথা বললে বা কোনো কিছু বললে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভগুলো নাউনের আগে বসে। সো রেডটাও একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ। সো এখন আমরা দেখব পেনের পরবর্তীতে কি বসে। সো আমরা এখান থেকে দেখে আসলাম যে নাউনের পরবর্তীতে বসে যে তথ্য দেয়, দুইটা জিনিস তথ্য দেয়, একটা হলো প্রিপোজিশন, একটা হলো রিলেটিভ। সো আজকের এই লেকচারটা মূলত কথা হবে প্রিপোজিশনটা নিয়ে কথা হবে। সো আমরা দেখতেছি পেনের পরে একটা তথ্য দিতে হলে, অর্থাৎ নাউনকে নিয়ে যদি পরবর্তীতে কোনো তথ্য দিতে হয় সেক্ষেত্রে প্রিপোজিশন দিয়ে একটা তথ্য দিতে হবে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে প্রিপোজিশন, যেমন আমরা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে পেনকে নিয়ে আগে ইচ্ছামতো একটা ওয়ার্ড নিজেরা লিখতে পারি, ইচ্ছামতো একটা ওয়ার্ড বসাই দিলে সেটা আমরা মোটামুটি একটা অর্থ বহন করে। নাউনকে নিয়ে যদি আগে কোনো অর্থ লেখা হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভগুলো লেখার সময় আমাদের তত একটা ভাবতে হয় না যে কী লিখবো কী লিখবো না, অত কিছু ভাবা লাগে না, যে জাস্ট নাউনকে মিলাই দিয়ে একটা অ্যাডজেক্টিভ লিখলেই ইজিলি লেখা যায়। কিন্তু প্রিপোজিশনের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে। প্রিপোজিশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নাউনটা দেওয়া আছে ঠিক আছে, কিন্তু প্রিপোজিশন এর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে প্রিপোজিশনের ক্ষেত্রে যেহেতু অর্থ একটা মিনিং, অর্থ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো সেই কারণে ইচ্ছামতো প্রিপোজিশন বসালে হবে না, আমাকে সেন্টেন্স ওয়াইজ বুঝে আমাকে প্রিপোজিশন বসাইতে হবে। যে পেন, এই পেনের সাথে পরবর্তীতে কী প্রিপোজিশন বসা যায়, যেহেতু আমাদের হাতে অনেক প্রিপোজিশন আছে। সো আমি তার মধ্যে কিছু প্রিপোজিশন এখানে পাশে লিখছি, যেটা লাগে অফ, ফর, ফ্রম, বাই, টু, উইথ, উইদাউট, অ্যাগেনস্ট, অন। সো এখন এখন এই পেনের পরবর্তীতে কোন প্রিপোজিশনটা বসাবো, ইচ্ছামতো বসাইলেই হবে না, কারণ প্রিপোজিশন কিছু মিনিং বহন করে, যে আমরা প্রিভিয়াস লেকচারের প্রিপোজিশনের লেকচারে দেখে আসছিলাম যে অফ একটা মিনিং বহন করে, ফর একটা মিনিং বহন করে, ফ্রম একটা মিনিং বহন করে। এভাবে প্রত্যেকটা প্রিপোজিশন এক একটা কি মিনিং বহন করে। সো এইখানে ইচ্ছামতো প্রিপোজিশন বসাই দিলেই হবে না, এবং বসাই দিয়ে একটা সেন্টেন্স দাঁড় করালে বা একটা মিনিং দাঁড় করালেই কিন্তু হচ্ছে না, আমাকে বুঝে শুনে প্রিপোজিশন বসাইতে হবে যে ওই প্রিপোজিশনটা ওই নাউনের সাথে যায় নাকি। সো প্রিপোজিশনটা লেখার আগে একটু মনে রাখতে হবে, প্রিপোজিশনটা লেখার আগে প্রিপোজিশনটাকে ভালো করে বানিয়ে নিতে হবে, মানে এটাকে মেক করে নিতে হবে যে এই প্রিপোজিশনের সাথে এই ওয়ার্ডটা, এই নাউনের সাথে এই প্রিপোজিশনটা যায় কি না। সো আমি এখানে, যেহেতু আমি এই কটা প্রিপোজিশন এখানে ধরে নিচ্ছি, সো আমি যদি এখানে অফ ইউজ করি, এই পেনের পরবর্তীতে অফ ইউজ করি, এখন আমরা যখন প্রিপোজিশনের চিন্তা করব আমাদের আগে অ্যাডজেক্টিভগুলোর আর কোনো চিন্তা করার দরকার নেই, যেহেতু আমরা অ্যাডজেক্টিভ পার্টগুলো প্রিভিয়াস লেকচারগুলোতে দেখে আসছি। সো এখন আর অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো চিন্তা করব না, এখন জাস্ট চিন্তা করবো প্রিপোজিশনগুলো নিয়ে একটু চিন্তা করব। সো আমি যদি পেনের পরে অফ বসাই তাহলে এর মিনিংটা কী দাঁড়ায়, কলমটি কিসের। সো কলমটি কিসের, অফ। অফের পরবর্তীতে কী লিখতে হবে, একটা ওয়ার্ড লিখতে হবে বা কোনো কিছু একটা লিখতে হবে। সো কী লিখবো সেটা আমি পরে বলি। সো এরপরে আমরা যদি এই পেনের পর যদি আমি ফর ইউজ করি তাহলে এর মিনিংটা আসবে কলমটি কিসের জন্য। এরপরে যদি আমি ফ্রম ইউজ করি, কলমটি কোথা থেকে অথবা হতে।
এর পরবর্তীতে যদি আমি উইথ ইউজ করি তাহলে কি লেখা যায়, কলমটি কার সাথে। এর পরবর্তীতে যদি অন ইউজ করি, কলমটি কিসের ওপরে। আচ্ছা, সো আমি দেখতেছি যে প্রিপোজিশন কিন্তু এক একটা এক এক রকম অর্থ বহন করতেছে। এখন আমি ধরে নিলাম যে প্রথমটার ক্ষেত্রে পেন অফ স্টুডেন্টস, কলমটি কাদের জন্য, ছাত্রদের জন্য। কলমটি কিসের জন্য, ছাত্রদের জন্য। আচ্ছা, কনসেপ্ট। এর পরবর্তীতে যদি আমরা ইউজ করি ফর স্টুডেন্ট, সেক্ষেত্রে মিনিংটা দাঁড়ায় পেনটি কাজ ফর স্টুডেন্ট মানে কি, শিক্ষার্থীর জন্য বা ছাত্রছাত্রীর জন্য, এর মিনিংটা দাঁড়ায়। এরপরে পেন ফ্রম স্টুডেন্ট যদি আমরা মিনিং করি তাহলে এটার মিনিং কি দাঁড়ায়, কলমটি স্টুডেন্ট থেকে। তো এটাই কোনো মিনিং হয়, এটা কিন্তু কোনো মিনিং হয় না। আচ্ছা, এই যে প্রথমটার ক্ষেত্রে কিন্তু আমরা লিখছিলাম পেন অফ স্টুডেন্ট, কলম স্টুডেন্ট এর, কারণ অফ মানে কি র বা এর, স্টুডেন্ট অফ মানে র বা এর, পেন অফ স্টুডেন্ট মানে কি কলম স্টুডেন্টের, এরকম কিন্তু কোনো মিনিং হয় না। স্টুডেন্ট এর বা স্টুডেন্টের কোনো মিনিং হয় না। সো কেন মিনিং হয় না, সো আমি যে প্রথম ক্ষেত্রে আমি স্টুডেন্ট লিখছি কিন্তু এটা কিন্তু কোনো মিনিং অর্থ দাঁড়ায় না। এটা কিন্তু এখানে মিনিং অর্থ দাঁড় করাই যে পেন ফর স্টুডেন্ট, কলম কিসের জন্য, কলম ছাত্রদের জন্য, একটা এখানে কিন্তু একটা মিনিং দাঁড় করাই। তো প্রথমটার ক্ষেত্রে কিন্তু আমরা অবের পরে স্টুডেন্ট ইউজ করলে, এই ওয়ার্ডটা ইউজ করলে কিন্তু এখানে হবে না। তো পরের ক্ষেত্রে দেখি ফ্রম স্টুডেন্ট লিখছি, পেনের পরে যদি আমরা ফ্রম প্রিপোজিশন ইউজ করি এবং পরবর্তী যে ওয়ার্ডটা আছে, আমি সবকটার ক্ষেত্রেই একই ওয়ার্ড সেম বা সিমিলার ওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করছি। এখন সিমিলার ওয়ার্ড যদি ইউজ করি সেক্ষেত্রে কী ভুল হয় সেটা আমরা একটু খেয়াল করি। যদি ফ্রম প্রিপোজিশন ফ্রম ইউজ করছি, ফ্রমের পরে আমি সিমিলার ওয়ার্ডটা স্টুডেন্ট ইউজ করছি, তাহলে এর মিনিংটা দ্বারা কি, কলমটি কোথা থেকে, তাহলে কি কলমটি ছাত্রছাত্রী স্টুডেন্ট থেকে। সো কলমটি কোথা থেকে, স্টুডেন্ট থেকে। এটাও কিন্তু অ্যান্সারের সাথে অ্যাডজাস্ট করে না, কারণ এ রেড পেন ফ্রম স্টুডেন্ট, একটি কলম, একটি লাল কলম ছাত্রছাত্রীর থেকে না, এটা ম্যাচ করে মোটামুটি একটু যাই, ছাত্রছাত্রীর সাথে, শিক্ষার্থীর থেকে, এটা মোটামুটি একটু স্ট্যান্ডার্ড ম্যাচ করে। আচ্ছা, সো এর পরবর্তীতে লিখলাম পেন উইথ স্টুডেন্ট, লিখলাম কলম স্টুডেন্টের সাথে, এটা কিন্তু কোনো অর্থ বহন করে না। আবার পরবর্তীতে পেন অন স্টুডেন্ট, কলম স্টুডেন্টের ওপরে, এটাও কিন্তু কোনো অর্থ বহন করে না। সো এখানে দেখতেছি অফের ক্ষেত্রেও কিন্তু কোনো অর্থ বহন করে না যদি স্টুডেন্ট লেখি। আবার দেখা যায় যে উইথের ক্ষেত্রেও কিন্তু কোনো অর্থ বহন করে না, আবার অনের ক্ষেত্রেও কিন্তু কোনো অর্থ বহন করে না। সো আমরা কিন্তু প্রিপোজিশন একটার পর একটা বসাচ্ছি, ঠিক আছে, কিন্তু প্রিপোজিশনের পরবর্তী যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা যে ইচ্ছা মতো যদি আমি কোনো ওয়ার্ড বসাই সেক্ষেত্রে কিন্তু ফুলফিলভাবে মিনিংটা হচ্ছে না। সো আমাদের ওয়ার্ডটা চয়েস করতে হবে প্রিপোজিশন এবং সেন্টেন্সের কী অর্থ, সেন্টেন্সটি কী অর্থ বহন করতেছে সেটার উপরে ভিত্তি করে। যেমন প্রথমটার ক্ষেত্রে আমি পেনের পরে আমি লিখতে পারি অফ অল টাইম কোম্পানি, মানে একটা কলমের নাম, অর্থাৎ মিনিংটি দাঁড়ায় কলমটি কি অল টাইম কোম্পানির। সো এটা একটা মিনিং বহন করে। এরপরে পেন ফর স্টুডেন্ট, এটা আগেই অর্থ বহন করছে। এরপরে পেন ফ্রম মিস্টার এক্স, একজনের কাছ থেকে নেওয়া হয়েছে অথবা সব থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু অর্থ বহন করে। এখানে কিন্তু ফ্রম স্টুডেন্ট এটাও অর্থ বহন করে, দুটার একটা যে কোনো কিছু লেখা যায়, সমস্যা নাই। এরপরে পেন উইথের সাহায্যে কিন্তু উইথ স্টুডেন্ট দিয়েছিলাম, সেই সময় কিন্তু কোনো অর্থ বহন করে নেই। সো উইথ কী দিতে হবে, উইথ ব্ল্যাক পেন, মানে এখানে কী লেখা যায়, পেনটি কার সাথে, উইথ মানে রেড পেনটা কার সাথে, একটা ব্ল্যাক পেনের সাথে, এটা কিন্তু একটা অর্থ বহন করে। এর পরবর্তীতে পেন অনের ক্ষেত্রে প্রথমে লিখছিলাম কি অন স্টুডেন্ট লিখছিলাম, সেই স্টুডেন্ট কিন্তু কোনো অর্থ মিনিং বহন করে না। সেখানে কিন্তু আমরা অন দ্য টেবিল লিখলে সেই ক্ষেত্রে মিনিংটা বহন করে, কলমটি সের উপরে, টেবিলের ওপরে। সো এখানে আমরা একটু খেয়াল করি যে আমরা যখন অ্যাডজেক্টিভ আর নাউন লিখছিলাম, মানে এক কথাই প্রথমত, আচ্ছা, নাউনের আগে যখন অ্যাডজেক্টিভ ইউজ করছিলাম তখন কিন্তু একদম সরাসরি আমাদের
তথ্য দিচ্ছিল, সরাসরি কিন্তু আমাদের তথ্য দিচ্ছিল, সেটা ইনফরমেশন হবে, সরাসরি ইজিলি কিন্তু আমরা একটা তথ্য পেয়ে যাচ্ছিলাম। যেমন যে আমি আবার দেখাই জিনিসটা, যে একটা লিখলাম, আমি বুক লিখলাম, এটা বুক, এটা কি একটা নাউন। সো এই নাউনের আগে যদি আমি হোয়াইট লিখি, হোয়াইট ইজিলি কিন্তু একটা অর্থ বহন করতেছে। এই হোয়াইটটা কিন্তু আবার কি, কাকে ইন্ডিকেট করতেছে, বুককে ইন্ডিকেট করতেছে। সো বুককে ইন্ডিকেট করার কারণে হোয়াইটটাকে একটা অ্যাজেক্টিভ, সো অ্যাজেক্টিভ হিসেবে আমরা ইজিলি কিন্তু আরেকটা জিনিস লিখতে পারি, সামনে এ রেখে দিলাম, এ হোয়াইট বুক। সো এটাও কি একটা অ্যাজেক্টিভ। সো এর পরবর্তীতে আমি কিন্তু এর পরিবর্তে আরেকটা জিনিস ইউজ করতে পারি, এ ভ্যালুয়েবল হোয়াইট বুক। সো এই যে হোয়াইটটা কাকে ইন্ডিকেট করতেছে, এই বুকটাকে ইন্ডিকেট করতেছে। এই যে ভ্যালুয়েবল কাকে ইন্ডিকেট করতেছে, বুকটাকে ইন্ডিকেট করতেছে। এই যে এটা লিখছে, এটাও কাকে ইন্ডিকেট করতেছে, বুকটাকে ইন্ডিকেট করতেছে। অর্থাৎ আমি নাউনের আগে যে কোনো ওয়ার্ড ইজিলি ইউজ করতে পারতেছি, এবং যে ওয়ার্ডগুলো ইউজ করতেছি সেইগুলো মূলত কি নাউনকে ইন্ডিকেট করতেছে, মূলত অ্যাজেক্টিভ হয়ে যাচ্ছে সেইগুলো। এবং এই অ্যাজেক্টিভগুলো আমি ইজিলি সামনে বসিয়ে মিনিং দাঁড় করাতে পারি। কিন্তু এর পরবর্তীতে যদি আমি কোনো একটা ওয়ার্ড লিখতে চাই, মানে নাউনের পরবর্তীতে যদি কোনো ওয়ার্ড লিখতে চাই, সেক্ষেত্রে আমাকে দুইটা জিনিস ইউজ করতে হবে, হয় রিলেটিভ ইউজ করতে হবে, নাই প্রিপোজিশন ইউজ করতে হবে। সো এই বুকের পরে যদি আমি প্রিপোজিশন হিসেবে অফ ইউজ করি, সেক্ষেত্রে আমাকে একটু ভেবে চিন্তে লিখতে হবে। এখন যখন মিনিং করবো প্রিপোজিশনের, তখন কিন্তু আগের এই অ্যাজেক্টিভগুলো মিনিংয়ের ক্ষেত্রে আমার দেখার দরকার নাই। জাস্ট আমার এইখান থেকে মিনিং করবো, নাউনের সাথে প্রিপোজিশন দিয়ে মিনিং করার পরবর্তীতে সেইখানে কি ওয়ার্ড লেখা যায় সেটা একটু ভাবতে হবে। বুক অফ, সো এটার মিনিং যদি করি, তাহলে আমাদের কি আসে, বইটি কিসের, তাহলে বইটি কিসের, অফ স্কুল লেখা যায়, অফ স্কুল। এ ভ্যালুয়েবল হোয়াইট বুক অফ, একটা স্কুলের নাম দিয়ে দিলাম, স্কুলের নাম ধরেন এরকম একটা স্কুলের নাম দিলাম, যে জান্নাত স্কুল। সো এই বইটা কি একটা স্কুলের। এরপরে যদি আমি অপের পরবর্তীতে যদি আমি ফর ইউজ করি, ফর ইউজ করি, সেই ক্ষেত্রে দেখেন মিনিংটা কী দাঁড়ায়, বুক ফর জান্নাত স্কুল, বইটি কি জান্নাত স্কুলের জন্য, অ্যাভেলেবেল হোয়াইট বুক ফর জান্নাত স্কুল। এটাও কিন্তু কি একটা মিনিং দাঁড় করাই বা মিনিং দাঁড়াই। এরপরে যদি আমি ফ্রম লিখি, আমি যদি ফ্রম লিখি, এ ভ্যালুয়েবল হোয়াইট বুক ফ্রম জান্নাত স্কুল, মানে এই হোয়াইট বুকটা কোথা থেকে আসছে, জান্নাত স্কুল থেকে আসছে। এটাও কিন্তু কি একটা মিনিং বহন করে। এরপরে যদি আমি উইথ লিখি এখানে, সেটা কোইন্সিডেন্টলি সবগুলোই মিলে যাচ্ছে, যে উইথ ইউজ করি, সো বুক উইথ জান্নাত স্কুল, এটা কি ম্যাচ করে না, এটা কিন্তু ম্যাচ করে না। সো উইথের পরে কিন্তু আমি জান্নাত স্কুল আর দিতে পারবো না। সো উইথ লেখার পরে আমার যে ওয়ার্ডটা লিখবো সেটা একটু ভেবে চিনতে লিখতে হবে। সো এইখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আমি যখন লিখতেছি, তখন ইজিলি আমি ইনফরমেশনটা কি ক্যারি করতে পারতেছি। বাট যখন আমি নাউনের পরে প্রিপোজিশন লিখব, তখন কিন্তু আমাকে ইজিলি ইনফরমেশন ক্যারি করতে পারবো না। আমাকে ভেবে চিনতে একটু বানাই নিতে হবে, যে নাউনের পরে কোন, মানে প্রিপোজিশন লেখার পরে কোন ওয়ার্ডটা দিব, সেটা কিন্তু একটু ভেবে নিতে হবে। আবার অন্য দিক থেকে বলা যায় যে আমি এখানে একটা ওয়ার্ড ইউজ করব, সেই ওয়ার্ডের রেসপেক্টে কোন প্রিপোজিশনটা ইউজ করব, সেটাও কিন্তু আমাকে একটু ভেবে চিনতে লিখতে হবে। সো নাউন প্লাস প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের ডিরেক্ট ইনফরমেশন দেয় না, আমাদের ইনফরমেশনগুলো একটু কী করতে হয়, জাস্ট মিলিয়ে নিতে হয়, অথবা আমরা বলতে পারি বানিয়ে নিতে হয়। আচ্ছা, সো এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল হিসেবে আমার কাছে যদি আমি ধরি, এরকম একটা এক্সাম্পল, যে একটা নাউন আমার কাছে দিলাম, নাউন আছে পিপল,
পিপুল। আচ্ছা, এইখানে এখনও কিন্তু আমরা কোনো সেন্টেন্স লেখা শিখ নাই, আমরা জাস্ট প্রিপোজিশন কীভাবে লিখতে হয় জাস্ট সেটা দেখবো জাস্ট। আচ্ছা, পিপুল। এখন আমার কাছে এই প্রিপোজিশনগুলো আছে, এই যে উপরে যে প্রিপোজিশনগুলো আছে আমি বললাম এই ওয়ার্ডটা 2টা বা 3টা প্রিপোজিশনের মাধ্যমে লেখো। সো পিপুলের পরে আমরা দুটো একটা প্রিপোজিশন ভাবতে পারি, যেমন পিপুল ফ্রম লিখতে পারি, ফ্রম বাংলাদেশ, বিডি লিখলাম, পিপুল ফ্রম বাংলাদেশ। এটা কিন্তু একটা সেন্টেন্স কিন্তু মিনিং দাঁড় করাচ্ছে। আমি এখানে কিন্তু একটা সিঙ্গেল প্রিপোজিশন ইউজ করছি। এখন আমি এই লাইনে আবার কি ডাবল প্রিপোজিশন ইউজ করতে যাচ্ছি। সো আমি একটা প্রিপোজিশন ইউজ করলাম, যে এখানে এগেনস্ট ইউজ করি, এখন এগেনস্টের পরে কী লিখবো একটু ভাবতে হবে। পিপুল ফ্রম বাংলাদেশ মানে কি, লোকজন বাংলাদেশের থেকে, বাংলাদেশের থেকে। এগেনস্ট, এগেনস্ট কি, দ্য কারাপশন, এগেনস্ট দ্য কারাপশন মানে এখানে কি অর্থ বহন করতেছে দেখেন, এইটুক কিন্তু একটা অর্থ বহন করে। পিপুল ফ্রম বাংলাদেশ, বাংলাদেশের জনগণ থেকে বা হতে, বাংলাদেশের জনগণ থেকে এগেনস্ট করতেছে কিসের বিরুদ্ধে, কারাপশনের বিরুদ্ধে। কি তারা কী করতেছে, মুখে দাঁড়াচ্ছে। তো এখানে আমি কিন্তু ডাবল প্রিপোজিশন ইউজ করে একটা সেন্টেন্স দাঁড় করাইছি। তো আমরা যদি আচ্ছা, এখানে কিন্তু আমরা এখানে দেখেন এইটুকু কিন্তু একটা প্রিপোজিশন, আবার এইটুকু কিন্তু কি একটা পুরোটাকে একটা প্রিপোজিশন ইউজ করছে, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড ইউজ করছে। আচ্ছা, এখন এইটা কি, এটা কিন্তু নাউন ছিল, পিপুল কিন্তু নাউন, নাউনের পরবর্তী ওয়ার্ডগুলো কিন্তু আমি ইউজ করতেছি। এই যে ফ্রমটা কি প্রিপোজিশন, এই ফর্মের সাথে একটা ওয়ার্ড বা কোনো কিছু দিয়ে তো মিলাইতে হবে, তো ফ্রম বিডি এটুকু একটা ফুল প্রিপোজিশন। আবার এগেনস্ট দ্য কারাপশন, এটাও কি একটা পুরোটার একটা প্রিপোজিশন। এখন নাউনের আগে যদি আমি কোনো কিছু দিই, নাউনের আগে কোনো কিছু যদি দিই সেটা আমার কী হবে, দা দিলাম, দ্য পিপুল, দ্য পিপুল, সেক্ষেত্রে এই দাটা কী হবে, দাদা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যে নাউনের আগে যদি কোনো কিছু লিখি সেটা হবে মূলত একটা অ্যাডজেক্টিভ, আর নাউনের পরবর্তীতে আমরা যা লিখব সবগুলো কী হবে, প্রিপোজিশন। আচ্ছা, আরও কিছু এক্সাম্পল দেখি 2। এখন আমি কিছু আইডিয়া নিয়ে একটা এক্সাম্পল দিই, যে আইডিয়ার পরবর্তীতে আমি কী প্রিপোজিশন ইউজ করতে পারি। আইডিয়া অফ যদি, অফ দিয়ে কী হয়, এটা মানে কি, অর্থটা কী আসে, আইডিয়া অফ মানে কি, আইডিয়া কিসের, আইডিয়া কিসের, যদি আমি ভাবি তাহলে কি লেখা যায়, আইডিয়া অফ দিয়ে কি লেখা যায়, আইডিয়া অফ, না আসে না, এভাবে ভাবতে হবে, ভেবে লিখতে হবে। আইডিয়া অফ, আইডিয়া অফ, আইডিয়া কিসের, আইডিয়া অফ, অফ দিয়ে লেখা যেত নিউ টেকনোলজি, আইডিটা কিসের, আইডিটা নতুন টেকনোলজির, এভাবে কিন্তু লেখা যায়। এরপরে যদি আমি ইউজ করি ফ্রম, ফ্রম দ্বারা একটাও লিখলাম, যার একটা লিখতে বললাম যে ফ্রম দিয়ে, ফ্রমের পরবর্তীতে একটা ওয়ার্ড লাগবে। ফ্রম কি, ফ্রম নিউ টেকনোলজি লিখছি, ফ্রম এমপ্লয়িজ, এমপ্লয়ির থেকে, বানানটা একটা ভুল গেছে সম্ভবত, ওকে, এমপ্লয়িজ। এর পরবর্তীতে এখানে কিন্তু দুইটা প্রিপোজিশন কিন্তু আমি ইউজ করছি, আমি চাচ্ছি আরও ইউজ করতে। এর পরবর্তীতে ফর দিলাম, ফর দিয়ে ইউজ করতে বললাম, তাহলে কি হয়, ফর দিয়ে যদি ইউজ করি, আইডিয়াটা ফর, আইডিয়া কিসের জন্য, আমরা বিজনেস লিখতে পারি, বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্টের জন্য। তো এইখানে দেখেন আমি একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আইডিয়ার পরবর্তী যে ওয়ার্ডগুলো আমি টানতেছি সব কিন্তু আমি প্রিপোজিশন দিয়ে লিখতেছি। এখানে প্রথমটার ক্ষেত্রে আমি 2টা প্রিপোজিশন ইউজ করছি, পরবর্তীটার ক্ষেত্রে কিন্তু আমি 3টা প্রিপোজিশন ইউজ করে আমি লিখছি। সো এই প্রিপোজিশনের পরে যেটাগুলো দিচ্ছি এটা একটা প্রিপোজিশন অ্যাড করলাম, আবার ফর্ম থেকে এমপ্লয়িজ পর্যন্ত একটা প্রিপোজিশন ইউজ করছি, আবার ফর থেকে বিজনেস ম্যানেজমেন্ট পর্যন্ত আরেকটা প্রিপোজিশন ইউজ করছি। সো একটু খেয়াল রাখতে হবে যে এইখানে আইডিয়া কিন্তু নাউন, সো নাউনের পরে যে ওয়ার্ডগুলো ইউজ করতেছে সবগুলো কিন্তু কি আমাকে হয় প্রিপোজিশন ইউজ করতে হবে না রিলেটিভ ইউজ করতে হবে। সো আজকে আমাদের এই লেকচারটা বলতে প্রিপোজিশনের উপরে, সো আমরা প্রিপোজিশনের দিকে ফোকাস করব এবং নেক্সট লেকচারটা হবে আমাদের রিলেটিভের উপরে। ওকে, আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, নাম দিয়ে দেখি, যে দেখবে একটা রহিম দিয়ে দেখলাম,
রহিমটা আমি লিখি, কী লেখা যায়? এখন কী প্রিপোজিশন লিখি? অন তো দেখি একটা, রহিম অন, কী লেখা যায়? অন দ্য ভ্যাকেশন। ভ্যাকেশনে কোথায় যাবে? কোথায় লেখা যায়? টু মানে হতে ফ্রান্স, ফ্রান্সে যাচ্ছে লেখা যায়। এটা কিন্তু একটা কি সেন্টেন্স দাঁড় করানোর মধ্যে দিয়েছে। এই যে অন থেকে ভ্যাকেশন পর্যন্ত একটা প্রিপোজিশন এবং টু থেকে ফ্রান্স পর্যন্ত একটা প্রিপোজিশন, আর রহিমটা মূলত একটা নাউন। আরও এক্সাম্পল দেখি। আচ্ছা, আমরা যে এরকম দেখছেন অনেক কমপ্লিট, রোল, অ্যাসাইনমেন্ট এরকম দেখছি না, এর প্রিপোজিশনটা লেখা যায় না। কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট কি, এই যে দেখছি, এই যে উইদিন কিন্তু একটা প্রিপোজিশন, উইদিন 5 মিনিট, উইদিন 5 মিনিটস এরকম কিন্তু আমরা এই যে দেখছি। এই যে এখানে কিন্তু উইদিন একটা কি প্রিপোজিশন। সো এখানে চাচ্ছি যে আমি আরেকটা ইউজ করতে, সো উইদিনের আগে আমি ইউজ করি, এরকম রাখলাম। সো দ্য ল্যাপটপ, দেখেন থ্রোটাও কি একটা প্রিপোজিশন। শুধুমাত্র প্রিপোজিশন এইগুলোর মধ্যে সীমাবদ্ধ না, প্রিপোজিশন কিন্তু আরও অনেকগুলো আছে যেটা আমি প্রিভিয়াস লেকচারে দেখাইছি। জাস্ট আমি এখানে বোঝানোর সুবিধার্থে এই কটা প্রিপোজিশন আমি ধরে নিচ্ছি। সো এইখানে দেখেন থ্রো কিন্তু একটা প্রিপোজিশন, থ্রো দ্য ল্যাপটপ। কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে কিসের মাধ্যমে? ল্যাপটপের মাধ্যমে। কত মিনিটের মধ্যে? 5 মিনিটের মধ্যে। সো এটা একটা এক্সাম্পল। আরও এক্সাম্পল দেখি, উই লিখলাম, তারপরে বললাম যে কমপ্লিট করো, যে একটা প্রিপোজিশন, 2টা বা 3টা প্রিপোজিশন ইউজ করো। সো উই কি লেখা যায়? গো টু স্কুল লেখা যায় ইজিলি, গো টু স্কুল। এই যে টু স্কুল একটা প্রিপোজিশন ইউজ করছি। আবার আরেকটা বললাম, অন কি লিখলাম? সানডে। তো এখানে আমি কিন্তু কি আরেকটা প্রিপোজিশন ইউজ করতে পারছি। আচ্ছা, এখন একটা বড়টা দেখি, কিছু বড় বড় দেখি। লিখলাম স্টে হোম, বললাম যখন প্রিপোজিশন দিয়ে পূরণ করো, এটা পরবর্তীতে পূরণ করো। তো আমরা কীভাবে করা যায় দেখেন তো, কীভাবে করা যায়। তো আরও প্রিপোজিশন আছে, এই যে এরকম লেখা যায় বিল্ডিং দ্য সানি ডে, মানে কি বাসায় থাকতে বলছে রৌদ্র উজ্জ্বল দিনগুলো থেকে বাসায় থাকতে বলছে। সো ডিউরিং দ্য সানি ডে, এটা কিন্তু একটা প্রিপোজিশন ইউজ করে ফেলছি আমরা। সো আমি আর একটা প্রিপোজিশন ইউজ করতে চাচ্ছি, তাহলে কী লেখা যায়? টু এনশিওর ইউর হেলথটা ইনশিওর করার জন্য। সো টু থেকে এটাও কিন্তু একটা প্রিপোজিশন। সো এইভাবে কিন্তু আমরা প্রিপোজিশন ইউজ করতে পারি। আবার দেখেন আমি যদি চাই এখানে আরও প্রিপোজিশন কিন্তু আরেকটা ইউজ করতে পারি। ডিউরিং দ্য সানি ডে অ্যাট, একটা টাইম অ্যাড করে দিলাম, অ্যাট 3 PM, দুপুরের সময় খুব গরম পড়ে। সব এখানে টাইম ইউজ করে দিলাম যে ডিউরিং সানি ডে, রৌদ্রোজ্জ্বল দিনের সময়, অ্যাট 3 PM, বিশেষ করে 3টার সময়, টু এনশিওর ইয়ার হেলথটা সচেতন রাখতে। তো এখানে কিন্তু আমি মোটামুটি 3টা প্রিপোজিশন ইউজ করছি। তো 3টা প্রিপোজিশন ইউজ করার মাধ্যমে এখানে কিন্তু আমি নাউনের পরে মূলত প্রিপোজিশনগুলো কীভাবে ইউজ করতে সেটা দেখে গেছি। সো এইভাবে কিন্তু আপনি মাল্টিপল প্রিপোজিশন ইউজ করতে পারেন, 3টা 4টা 5টা 6টা মাল্টিপল ইউজ করতে পারেন। একটা বড়টা দেখি আমরা, 3টা দেখলাম, 3টার বেশি দেখি। তো 3টা বেশি আমরা একটা ওয়ার্ড চুজ করে নিই। বড় ওয়ার্ড চুজ করলাম, রহিম অ্যান্ড করিম। এখন বললাম যে এর পিছনে 3টা বা 4টা প্রিপোজিশন দিয়ে লেখো, কী লেখা যায়? সো আমি রহিম করি করে এরকম লিখতে পারেন বিটুইন, প্রথমেই তো দুইজন, শুধু আমি বিটুইনটা একটা ইউজ করি, বিটুইন একটা প্রিপোজিশন, বিটুইন দ্য পিপল, ওয়েটিং। আচ্ছা, বিটুইন দ্য পিপল ওয়েটিং, দুইজনের মধ্যে অপেক্ষা করতেছে, এটা কিন্তু একটা ওয়ার্ড দ্বারা করা যাচ্ছে। ঠিক আছে,
বিটুইন দ্য পিপুল, এইটুকু সরি, বিটুইন দ্য পিপুল, দুজনের মধ্যে, এটা কিন্তু একটা অর্থ বহন করতেছে। এরপর আমরা লিখতে পারি কি, ওয়েটিং ওয়ার্ডটা বাদ দিয়ে দিলাম আমি একবারে, ইন ফ্রন্ট অফ দ্য অফিস, ইন ফ্রন্ট অফ দ্য অফিস। সো এই যে অফ দ্য অফিস, এটা কিন্তু একটা কি, আমি প্রিপোজিশন ইউজ করতে পারছি। এর পরবর্তীতে দুইটা ইউজ করলাম, এখানে আরও ইউজ করতে যাচ্ছি, টু মুভ, এটাও কিন্তু আরেকটা প্রিপোজিশন ইউজ করতে পারছি, রহিম অ্যান্ড করিম টু মুভ, তারা মুভ করতে চাচ্ছে। কোথায়, অন দিস প্লেস, একটা জায়গায়, এটা কিন্তু আরেকটা প্রিপোজিশন ইউজ করছে। আরও 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 প্রিপোজিশন ইউজ করতে যাচ্ছে, কী লেখা যায়, ওই দিন একটা টাইম অ্যাড করলাম, ওই দিনে শর্ট টাইম, খুব অল্প সময়ের মধ্যে, ঠিক আছে, রহিম করিম উইদিন এ শর্ট টাইম, খুব অল্প সময়ের মধ্যে, এটা কিন্তু একটা অর্থ দরকার রয়েছে। আরও দিতে যাচ্ছি, বাই দ্য বাস, বাসের সাহায্যে। সো এখানে দেখেন কতগুলো প্রিপোজিশন আমি একসাথে ইউজ করছি। সো এই যে বিটুইন দ্য পিপুল, বিটুইন দ্য পিপুল না লেখে বিটুইন টু পিপুল লেখা যায়, সমস্যা নাই, ওকে। সো এইখানে একটা ইউজ করছি, আবার কি, অফ দ্য অফিস দুইটা, তারপরে কি, টু মুভ তিনটা, তারপরে অন দিস প্লেস চারটা, উইদিন এ শর্ট টাইম পাঁচটা, বাই দ্য বাস ছয়টা। সো একটা সেন্টেন্সে আমি রহিম আর করিম একটা নাউন ধরে নিয়েছিলাম। সো এই নাউনের পরবর্তীতে দেখেন প্রায় 6টা প্রিপোজিশন নিয়ে আমি কিন্তু একটা অর্থ দাঁড় করাতে পেরেছি। এখানে কিন্তু আমরা কোনো সেন্টেন্স দাঁড় করাইনি, এখানে কিন্তু সেন্টেন্স এখন আমরা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স এর ভেতরে আমরা ঢুকি নাই, জাস্ট আমরা এর আগে দেখলাম কি, নাউনের আগে বসে কি অ্যাডজেক্টিভ, এবং নাউনের পরে এখন আমরা দেখতেছি প্রিপোজিশন বসে। সো কীভাবে প্রিপোজিশনটা বসাইতে হয় আমরা জাস্ট সেটা একটু দেখতেছি। সো আমরা মোটামুটি বুঝে গেলাম যে নাউনের পরে কীভাবে প্রিপোজিশনগুলো ইউজ করতে হয়। সো এখন একটা টপিক দেখবো একটু আমরা, ওকে, যে নিউ একটা টপিক দেখবো, এই টপিকটা একটু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে একটা সেন্টেন্সে এক বা একাধিক নাউন থাকতে পারে। আমাদের একটা খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট আর অবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট এবং অবজেক্ট হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে, যে কোনো একটা কিছু হবে। সাবজেক্টটা নাউন অথবা প্রোনাউন হিসেবে কাজ করতে পারে, আবার অবজেক্টটাও কি নাউন অথবা প্রোনাউন হিসেবে কাজ করতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে মাথায়। এখন দেখি এই জিনিসটা বলার কারণ কি, এই জিনিসটা বলার কারণ যে আমাদের খেয়াল রাখতে হবে কোনো একটা সেন্টেন্সে যখন যখন আমরা সাবজেক্ট পাবো, ওই সাবজেক্টটা কিন্তু একটা নাউন অথবা কি হইতে পারে, প্রোনাউন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, নাউন অথবা প্রোনাউন। সেম অ্যাজ যদি অবজেক্ট, যেমন যে কথাটা বলছি সেটা আবার লিখতেছি, অবজেক্টটাও হয় সেটাও নাউন অথবা এন অথবা পি দ্বারা যাচ্ছে, এন অথবা পি, নাউন অথবা কি প্রোনাউন, যে কোনো কিছু হইতে পারে। সো একটা সেন্টেন্সে নাউন কিন্তু অসংখ্য হইতে পারে, একটা সেন্টেন্সে কিন্তু নাউন অসংখ্য হইতে পারে, তাই বলে কিন্তু অসংখ্য সাবজেক্ট হবে না, প্রত্যেকটা নাউনই কিন্তু সাবজেক্ট না। এটা খেয়াল রাখতে হবে কোন নাউনটা সাবজেক্ট হবে অথবা কোন প্রোনাউনটা সাবজেক্ট হবে, আবার কোন নাউনটা অবজেক্ট হবে কোন প্রোনাউনটা অবজেক্ট হবে, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমি কীভাবে খেয়াল রাখবো একটু খেয়াল করি, যে একটা সেন্টেন্স লিখি, গুড বয়, একটা সেন্টেন্স লিখলাম, প্রিপোজিশন দেখুন দিয়ে লিখি, অফ এ গুড বয়। ওকে, এই দুটো সেন্টেন্সের দিকে খেয়াল রাখতে হবে, ভাড়া করে দিলাম।
এ গুড বয়, এই ক্ষেত্রে দেখি এই যে গুড বইটা কি মূলত একটা কি নাউন, আর গুডটা কি একটা অ্যাডজেক্টিভ, এটাও কি একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। ওকে, সো এইখানে যদি আমি এ গুড বয় একটা ভালো ছেলে, সো এ আর গুড যদি আমি মুছে দিই, এ আর গুড যদি মুছে দিই, তাহলে এই বয়ের কিন্তু কোনো অর্থ চেঞ্জ হয় না। বয় মানে কি বালক, আমি এ গুড বয় মানে কি একজন ভালো বালক, এটা আমি মুছে দিলাম, বয় নাউনের কোনো মিনিং চেঞ্জ হয়েছে? আমি কিন্তু এই গুড সহ মিনিং করবো না, জাস্ট নাউনের মিনিংটা দেখি। নাউনের মিনিং কি? বয় মানে কি বালক, আর এই গুডটাও কি একটা অ্যাডজেক্টিভ, এটাও কি একটা অ্যাডজেক্টিভ। সো আমি প্রথমে গুডটা সরাই নিলাম, নাউন যে মিনিংটা দেয় বয় বালক, গুডটা মুছে মানে এ গুড বয় যখন লিখতেছি তখন নাউনের যে মিনিং, এখানে মধ্যে নাউনটা কি বয়, তাহলে নাউনের মিনিং দাঁড়াচ্ছে কি বালক। আর এ গুড, প্রথমত আমি গুড যে অ্যাডজেক্টিভটা আছে এটা টান দিয়ে সরিয়ে নিলাম, তাহলে কিন্তু নাউনের কোনো অর্থ মিনিং চেঞ্জ হচ্ছে না, কারণ বয় মানে কি বালক, বালকই থেকে যাচ্ছে। আবার এটাও সরাই নিলাম, সেক্ষেত্রেও কিন্তু কি বয় বালক, বালকই থেকে যাচ্ছে। অর্থাৎ এইখানে যে বয়টা আছে এটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট নাউন, এই নাউনটা কারোর উপর ডিপেন্ডেন্ট না, একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এর পরবর্তী যদি উদাহরণটা দেখি সেটা একটু খেয়াল করি। এর পরবর্তী উদাহরণটা রয়েছে কি অফ এ গুড বয়। সো বয়টাকে একটা নাউন, গুডটাকে একটা অ্যাডজেক্টিভ, এটাও কি একটা অ্যাডজেক্টিভ, অফটা কি একটা প্রিপোজিশন। এটা যদি আমি মিনিং করি তাহলে কি আসে ভালো বালকের, এবং বলা আছে যে আমরা প্রিপোজিশন ক্লাসে যখন প্রিপোজিশনের পরে নাউন থাকবে এবং সেই নাউন যদি কোনো অ্যাডজেক্টিভ নিয়ে আসে, তখন মিনিং করার ক্ষেত্রে আমাদের বারবার বলা ছিল বা বলছিলাম যে মিনিং করার ক্ষেত্রে আমাদের মিনিং করতে হবে প্রিপোজিশন এবং নাউনের কোনো অ্যাডজেক্টিভ এর মিনিং করব না। হ্যাঁ, অ্যাডজেক্টিভের মিনিং করব, প্রথমে মিনিং করব এ গুড বয়, এ গুডের মিনিংটা করব একজন ভালো, আর অফ বয় মিনিং করব বালকের। এ গুড আগে মিনিং করতেছে কেন? কারণ গুডটাকে একটা অ্যাডজেক্টিভ আর এটাও কি একটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের মিনিংটা আগে করব। সো এ গুড মানে কি একজন ভালো, আর বাকি যেটা মিনিং আছে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের সাথে মিনিং যাবে কার? বয়, এই বালকের মিনিংটা যাবে। সো ভালো বালকের। সো এইখানে দেখি, এইখানে যদি আমি প্রথমত এটা কোথায় নিয়ে যাই তাহলে কিন্তু মিনিংয়ের কোনো চেঞ্জ হয় না। নাউনের যখন মিনিংটা করতেছি সেই মিনিংয়ের কিন্তু কোনো অর্থ চেঞ্জ হচ্ছে না। নাউনের মিনিং করার ক্ষেত্রে কিন্তু আমরা শুধু বয়ের মিনিং করলে হবে না, যেহেতু এখানে প্রিপোজিশন আছে, সো প্রিপোজিশনের সাথে মিনিং করতে হবে। সো অফ বয় মানে কি বালকের, র অফ যখন থাকে তখন তার উচ্চারণ আছে র অথবা এ। সো অফ বয় বালকের, সো এটা সরাই নিলাম, সেই ক্ষেত্রে কিন্তু অফ বয় এটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, যা আছে তাই। আবার এর পাশাপাশি যদি আমি গুডটাকে সরাই নিই তারপরেও কিন্তু কোনো অর্থ চেঞ্জ হচ্ছে না। একটু খেয়াল করি, গুড ভালো, এটাও কিন্তু কোনো অর্থ চেঞ্জ করতেছে না। অফ বয় বালকের, তো বালকেরই আছে, কোনো অর্থ চেঞ্জ করতেছে না। বাট এখন যদি আমি অফকে সরাই নিই, এটা আমি একটু অন্য কালার নোট করি, এখন যদি আমি অফকে সরাই নিই তাহলে কিন্তু একটা অর্থ চেঞ্জ আসতেছে। কারণ বয় মানে কি বালকের, বয় মানে কি বালক, আর অফ বয় মানে কি বালকের। অর্থাৎ এখানে কিন্তু যে নাউন, সেই নাউনের মিনিংটা চেঞ্জ হয়ে আসতেছে। কার কারণে? এই যে প্রিপোজিশনের কারণে। সো এইখানে আমি দেখতে পারতেছি যে এই যে বয় যে নাউনটা আছে, এই নাউনটা কার উপর ডিপেন্ডেন্ট করতে আছে? প্রিপোজিশনের উপরে ডিপেন্ডেন্ট। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু হোল্ড করি। ওকে, সো এখানে আমরা দেখতেছি যে এই বয়টা মূলত কার উপর ডিপেন্ডেন্ট করতেছে? এই যে অফ যে প্রিপোজিশন আছে সেই প্রিপোজিশনের উপরে ডিপেন্ডেন্ট করতেছে। তাহলে আমরা এটাকে কিন্তু ডিপেন্ডেন্ট নাউন বলতে পারি।
সো এখন একটু খেয়াল রাখতে হবে যে কোনটা ডিপেন্ডেন্ট নাউন কোনটা ইন্ডিপেন্ডেন্ট নাউন সেটা আমরা মোটামুটি বুঝে গেলাম। সো আমাদের যখন একটা স্ট্রাকচার থাকে কোনো একটা সেন্টেন্সে যখন আমরা স্ট্রাকচার লিখি সেই স্ট্রাকচারটা মতো গড়ে হয় কি একটা সাবজেক্ট থাকে, তারপরে কি থাকে একটা ভার্ব থাকে, তারপরে কি থাকে একটা অবজেক্ট থাকে। ওকে, সো এই যে সাবজেক্টটা হবে, সাবজেক্টটা অবশ্যই একটা নাউন হবে এবং যে নাউনটা হবে সেটা খেয়াল রাখতে হবে। আমার এখানে নাউন কিন্তু আমরা দুই প্রকার দেখলাম, একটা কি ইন্ডিপেন্ডেন্ট নাউন আর একটা কি ডিপেন্ডেন্ট নাউন। সো আমাদের ইন্ডিপেন্ডেন্ট যে নাউনটা থাকবে সেটাই মূলত আমরা কী হিসেবে ধরবো, আমাদের সাবজেক্ট হিসেবে ধরবো। ইন্ডিপেন্ডেন্ট যে নাউনটা থাকবে সেটাই আমরা মূলত কী ধরবো, সাবজেক্ট হিসেবে ধরবো। ওকে, তো এটা আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। আচ্ছা, একটা এক্সাম্পল যদি দেখি, a concept for IELTS from a student. ওকে, সো আমরা দেখে আসছি যে প্রিপোজিশনের পরে মূলত এর আগের লেকচারগুলোকে দেখছি কি প্রিপোজিশনের পরে কী বসে, নাউন বসে। সো স্টুডেন্ট কি একটা নাউন, আবার এই যে প্রিপোজিশন ফর পরের পর একটা নাউন আছে আইএলস, আবার এ কনসেপ্ট। আচ্ছা, এ এর পরে নাউন বসে, আর এ এর পরে সিঙ্গুলার কমন নাউন বসে। এখন এই রুলসটা আপনাদের, এই রুলসটা না, এক্সাম্পল দেখানো হয় নাই, এটা পরবর্তী লেকচারে আরও ডিটেলসে দেখানো হবে। জাস্ট একটু খেয়াল রাখতে হবে যে আমাদের 5টা রুলস আছে এরকম, যে কমন নাউনের ক্ষেত্রে, কমন নাউন না, নাউনের আরও 5টা রুলস আছে কিসের ক্ষেত্রে নাউন বসে। যেমন দা এর পরে কিন্তু নাউন বসে, এটা একটু খেয়াল রাখতে হবে। এর পরবর্তীতে আছে যে এ এর পরে কমন নাউন বসে, তাও সিঙ্গুলার কমন নাউন। এরপরে আমরা দেখছি পজিটিভ কেস, পজিটিভ কেসের পরে কিন্তু নাউন বসে। যেমন ওই যে আমরা পজিটিভ কেস কোনগুলো আমাদের, মাই পেন, এই যে পেন, এই পেনটা কি একটা নাউন কিন্তু, বা আওয়ার পেন পজিটিভ, মাই পেনের পরিবর্তে আমরা যদি আওয়ার লিখি বা আওয়ার কার্ড লিখলাম, এই কার্ডটা কিন্তু কি একটা নাউন। সো পজিটিভ কেসের পরেও কিন্তু কি বসে, নাউন বসে। সো পজিটিভ কেস কোনগুলো সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। সো দা এর পরেও কিন্তু নাউন বসে। যেমন যদি এক্সাম্পল দেখি, দ্য মনটা কি একটা নাউন। এর পরেও কিন্তু সিঙ্গুলার কমন নাউন বসে। যেমন এ লিটল অফ ওয়াটার। সো এই যে লিটল অফ ওয়াটার, এগুলো কিন্তু ওয়াটার কিন্তু কি নাউন, এটা কিন্তু সিঙ্গুলার নাউন। ওয়াটার কিন্তু কোনো প্লুরাল হয় না, এটা কিন্তু আমরা দেখে আসছি। আ বুক, এই যে বুকটা বোঝাচ্ছে কি, এটা যেহেতু এর পরে সিঙ্গুলার কমন নাউন বসবে, বুকটা কি সিঙ্গুলার। ওকে, পজিটিভ কেসের পরে নাউন বসে। এরপর আমরা দেখছি প্রিপোজিশনের পরে তো নাউন দেখছি, সেটাও লিখি। প্রিপোজিশনের পরে নাউন বসে, এই যে একটু আগে দেখলাম যে অফ কানাডার লেখা যায়, কিন্তু শুধুমাত্র খেয়াল রাখতে হবে এক্সেপ্ট টু এর সাথে নাউন তো বসবেই, আবার টু এর সাথে কি বসতে পারে, ভার্বের বেস ফর্ম, ভার্ব ওয়ান বসে। সো নাউনগুলো মূলত এভে নাউন বসে, এই ওয়ার্ডগুলোর পরে মূলত কি বসে, নাউন বসে। আচ্ছা, আরেকটা জায়গায় নাউন বসে, কিন্তু নাউন আরেক জায়গায় বসে না, এক কথায় সাবজেক্ট, আর এই একটু আগে দেখলাম, আর অবজেক্ট।
সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে কি বসে, নাউন অথবা কি বসে, প্রোনাউন বসে। এই 5টা জায়গায় মূলত কি বসে, নাউন অথবা প্রোনাউন বসে। আচ্ছা, আমরা এখানে দেখছিলাম, এটা একটু খেয়াল করি, দেখা দিলাম এর পরে আমরা কি বসে, সিঙ্গুলার কমন নাউন। সো কনসেপ্টটা কিন্তু একটা সিঙ্গুলার কমন নাউন, কনসেপ্ট ওয়ার্ডটাও কি একটা সিঙ্গুলার। সো এইখানে কিন্তু দেখেন কতগুলো নাউন আছে, 3টে নাউন আছে। সো আমরা কোনটাকে ডিপেন্ডেন্ট ধরবো, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ধরবো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কীভাবে ধরবো সেটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই সেন্টেন্সটা যদি আমরা পূরণ করি, ইজ ইম্পর্টেন্ট, একটা সেন্টেন্স লিখলাম, এটা একটু কেটে দিই। So a concept for IELTS from students is important. So আমরা ছোটোকালে বা ছোটো থাকতে আমরা এভাবে পড়ে আসছি যে ইজটা কি, একটা ভার্ব, আর ইম্পর্টেন্টটা কি, একটা অবজেক্ট, আর এই পুরোটা পড়ে আসছে কি, সাবজেক্ট। এইভাবে কিন্তু আমরা কালার দিব, এইভাবে কিন্তু পড়ে আসছে এই পুরোটা কি একটা, এখন দেখাই কানাডা লিখতে হবে। আচ্ছা, সো এইভাবে দেখে আসছি যে এই পুরোটা একটা কি, এ কনসেপ্ট ফর IELTS ফ্রম স্টুডেন্ট। এটা একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, আর এটা একটা ইম্পর্টেন্ট একটা কি, অবজেক্ট। এভাবে দেখে আসছি, কিন্তু আসলে এইখানে সাবজেক্ট কিন্তু পুরোটা না। তো নাউন এখানে তিনটা নাউনই কিন্তু সাবজেক্ট হইতে পারে না। যদি আমি দেখেন এ কনসেপ্ট নিই, একটা সাবজেক্টের সাথে একটা ভার্ব যাবে, কিন্তু এ কনসেপ্ট একটা নাউনটাই একটা সাবজেক্ট। এ কনসেপ্ট যদি আমি নিই, এইটুকু ধরি, যদি আমি সাবজেক্ট ধরি, তাহলে আমার ভার্বটা আসবে কোনটুক, ইজটা। আচ্ছা, ইজ আসলো। সো এই কনসেপ্ট কিন্তু একটা কি, সিঙ্গুলার ওয়ার্ড। এই সিঙ্গুলার ওয়ার্ডের সাথে কি আসছে, ইজ ওয়ার্ডটা আসছে, আচ্ছা, ইজ আসছে, সেটা কিন্তু ঠিক আছে। আবার আমি যদি ফর আইলস নিই, এরপরে কিন্তু যদি ফর আইলসকে সাবজেক্ট হিসেবে ধরি, তাহলে কিন্তু এখানে কি আসছে, ইজ আসছে, যেটা কিন্তু ঠিক না, কারণ আইলস এস আছে, ঠিক আছে। সো এখানে ইজ হবে না, এটা পরিবর্তে কি হয়, আর হয়। সো এই আইলস যদি আমি সাবজেক্ট বা এই নাউনটাকেই যদি আমি সাবজেক্ট হিসেবে কল্পনা করি, তাহলে কিন্তু আমার এই ভার্বের সাথে মেলে না। আবার দেখেন আরেকটা আছে, ফ্রম স্টুডেন্টস, এরপরে দেওয়া আছে কিন্তু ইজ, কিন্তু এটা কিন্তু ইজ হবে না, এটা পরিবর্তে কি হবে, এটা আর হবে। যদি আমি ইজকে কল্পনা করি, তাহলে কিন্তু তার সাথে আমার মেলে না, কারণ স্টুডেন্টসের পরে এস আছে, কিন্তু স্টুডেন্টসের পরে কিন্তু স্টুডেন্টস, এটা কিন্তু সিঙ্গুলার না, এটা প্লুরাল। সো এখানে ভার্বটা আসতে হবে কি, আর, কিন্তু চলে আসছে কি, ইজ। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে আমার এখানে কোনটা আমি সাবজেক্ট নিব, আমার ভার্বের দিকে খেয়াল করব, ভার্বের সাথে কোনটা মিলে যায়, সো এ কনসেপ্ট, এই ওয়ার্ডটা মিলে যায়। সো এইটাকে আমি পুরো সাবজেক্ট ধরবো, এটা পুরো সাবজেক্ট। আর বাকি যেটুক আছে, এইটুক পুরো কি, এক্সট্রা কথা অথবা এক্সট্রা প্রিপোজিশন, এগুলো কি মূলত প্রিপোজিশন হিসেবে ইউজ করব। আচ্ছা, সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আইডিয়া ফ্রম এমপ্লয়িজ, এই যে একটা উদাহরণ থেকে দেখাচ্ছিলাম, ফর বিজনেস
ইজ ইম্পর্টেন্ট। এই একটা উদাহরণ নিলাম একটা। এই উদাহরণ দেখে যদি একটু খেয়াল করি, সো আচ্ছা, ফ্রম এমপ্লয়িজ, এমপ্লয়িজটা কি একটা নাউন। আবার ফর বিজনেস প্রিপোজিশনের পরে কি নাউন, ইজটা কি আমাদের ভার্ব, আর ইম্পর্টেন্টটা কি অবজেক্ট হিসেবে ধরলাম, অবজেক্ট। সো এখানে আইডিয়াটাও কি একটা নাউন। সো এইখানে আমি যদি ভেঙে ভেঙে করি, দেখেন আইডিয়া, এরপরে ইজ দিলাম, এরপরে আবার দেখেন এমপ্লয়িজ আছে, এমপ্লয়িজ, এরপরে ইজ বসালাম, এরপরে বিজনেস, ইজ বসালাম। এখন আমরা রিচেক করব যে কোনটা ঠিক আছে কি কোনটা ভুল আছে, কোনটা আমাদের মেইন ইন্ডিপেন্ডেন্ট নাউন সেটা বের করব। আর ইন্ডিপেন্ডেন্ট নাউন হইলেই কি সেটা কি হয়ে যাবে, সাবজেক্ট হবে, আর বাকিগুলো ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আচ্ছা, সো মিলাই দেখি নিজের থেকে কি বিজনেস, বিজনেস ওয়ার্ডটা কি, বিজনেস ওয়ার্ডটাই মূলত কি প্লুরাল। সো এখানে তার পরিবর্তে কি ইউজ করা হয়েছে, ইজ। সো এটা হয় নাই, এখানে ইউজ করতে হবে আর। সো আমাকে এইটা ইন্ডিপেন্ডেন্ট নাউন না। এমপ্লয়িজ এখানে করা হয়েছে কি ইজ, সো ইউজ করতে হবে কি আর। আইডিয়া পরবর্তীতে ইউজ করা হয়েছে কি ইজ। সো আমি দেখতেছি কি এই ওয়ার্ডটার সাথে আমার মূলত কি ম্যাচ করে। সো এইখানে আইডিয়াটা কি আমাদের মেন ইন্ডিপেন্ডেন্ট নাউন, আর ইন্ডিপেন্ডেন্ট নাউন হওয়ার কারণে এইটা কি একটা সাবজেক্ট, ইজটা ভার্ব, আর ইম্পর্টেন্টটা অবজেক্ট। সো এইভাবেই আমাদের একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো নাউন দেওয়া থাকলে কোন নাউনটা এক্স্যাক্টলি আমাদের সাবজেক্ট হবে সেটা আমরা আইডেন্টিফাই করব। সো আজকের লেকচারটা এই পর্যন্তই আমরা শেষ করব। আমাদের রিলেটিভটা নেক্সট লেকচারে দেখানো হবে। সো প্রিপোজিশনটা নিয়ে এই লেকচারটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।